সন্ধ্যা নামার সাথে সাথেই আকাশটা হয়ে গেল মিশমিশে কালো, কারণ সূর্য ডুবতে না ডুবতেই মেঘ জমেছে আকাশে। শুরু হলো টুপটাপ করে বৃষ্টি। সহজে থামবে বলে মনে হয় না। মানিক সে সময় তড়িঘড়ি করে হাট থেকে ছুটেছে বাড়ির পথে। ভাগ্যিস লণ্ঠন এনেছিল সাথে, এখনই অন্ধকারে কাজে লাগছে সেটা। কিন্তু ছাতা সাথে না থাকায় বৃষ্টির হাত থেকে বাঁচার উপায় নেই। তাই কোনো রকমে মাথা বাঁচিয়ে দ্রুত পা চালাচ্ছে মানিক। তবে মনে মনে নিজেকেই বকে চলেছে সে। আজ দেরিটা না করলেই পারত। নিজের দোষেই এখন ফেঁসে গিয়েছে মাঝপথে, আর সেই জন্যই আপন মনে ক্ষোভ ঝেড়ে চলেছে ক্রমাগত। মানিকের স্বভাবটাই এমন, ভুল করবার আগে ভাববে না, ভুল হয়ে যাওয়ার পর নিজেকে দোষারোপ করবে। আড্ডাবাজির বদ অভ্যাসটা আমার একদম গেলই না, সেই দেরিই করে ফেললাম। তাছাড়া বৃষ্টিও যে এখনই হবে তা কি আর আমার জানা ছিল? রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বড় একটা গাছ, ডালপালা ছড়িয়ে পুরো ঢেকে রেখেছে রাস্তার ওইটুকু অংশ। মানিকের চোখ সেদিকে যেতেই বুকটা ছ্যাঁত করে উঠল ওর। গাছের একটা মোটা ডালে পা ঝুলিয়ে বসে আছে কেউ, মিশ কালো এক ছায়ামূর্তি। লণ্ঠনের আধো আলোয় কোনো রকমে দেখতে পাচ্ছে মানিক। এই দুর্যোগের সময় নির্জন রাস্তায় গাছের ডালে কে? কিছুটা ভয় পেলেও মনে মনে একটু সাহস সঞ্চয় করে লোকটাকে ডাকার চেষ্টা করলো মানিক। এই যে কে ওইখানে? এই দুর্যোগের সময় গাছের ডালে মরতে উঠেছেন নাকি? হ্যাঁ? ওদিক থেকে কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কি মশাই, শুনতে পাচ্ছেন না? নেমে পড়ুন, নইলে এই ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়বেন তো। এরপরেও কোনো সাড়া নেই। মানিক ভাবল, এত বলেও যখন গাছ থেকে লোকটাকে নামানো যাচ্ছে না, তাহলে কোনো পাগল টাগল হবে হয়তো। সুস্থ স্বাভাবিক মানুষ হলে কেউ এভাবে গাছে উঠে বসে থাকবে না এই সময়। লোকটাকে আর ঘাঁটানোর মানে হয় না, দ্রুত বাড়ি ফিরে যাওয়াই ভালো। এমনটা ভেবে মানিক যেই না সামনে পা বাড়াবে, তখনই ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পেল সে। গাছের ডাল থেকে লাফিয়ে ওর সামনে পড়ল সেই অবয়বটা। ওটা আর যাই হোক, কোনো মানুষ নয়, মানুষের মতো আকার, কিন্তু কুচকুচে কালো শরীর, চোখ দুটো ভাটার মতো জ্বলছে, আর মুখে সুচালো দাঁত। কি জিনিস? এ তো মানুষ নয়। প্রচণ্ড আতঙ্কে নিজেকে সামলাতে পারল না মানিক। ওখানেই অজ্ঞান হয়ে পড়ল সে। চারিদিকে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। পরের দিন গ্রামে জমে উঠেছে বিকেলের হাট বাজার। সামনে পসরা সাজিয়ে বসে গল্প করছে সবজি বিক্রেতা হরু আর কেষ্ট। শুনেছিস কেষ্ট, কাল রাতে কি ঘটেছে জানিস কিছু? কই না তো, গতকাল কি ঘটেছে? ভয়ানক কাণ্ড হয়েছে বুঝলি, ওই আমাদের মানিককে নিয়ে। মানিকের আবার কি হলো? গতকাল হাটে এসেছিল দেখলাম। এসেছিল তো বটে, কিন্তু ফেরাটা আর স্বাভাবিক হয়নি। ওই যে পথের ধারের বড় গাছটা, ওখানে নাকি ভূতে ধরেছিল ওকে। ওরে বাবা, কি বলিস? আমি তো বারবার বলি ওই গাছটার মধ্যে কোনো একটা দোষ আছে। সন্ধ্যার পর ওদিক দিয়ে যাতায়াত করাই পাপ। তা কি হয়েছেটা কি? মাঝরাতে গ্রামের দুজন লোক ওকে ওখান থেকে উদ্ধার করেছে। একেবারে বেহুঁশ অবস্থা, গাছটার নিচে কাদার মধ্যে পড়েছিল। তারপর এখন কেমন আছে সে? ভালো না রে, একদম ভালো না। বাড়িতে জ্বরের ঘরে পড়ে আছে, একেবারে বেহুঁশ হয়ে। মুখ দিয়ে নাকি শুধু গোঁ গোঁ করে শব্দ করছে। ঠিক সেই সময় হরু আর কেষ্টর সামনে এলো নগেন। মূলত ওদের দুজনের কথাবার্তা কানে আসতেই এগিয়ে এলো সে। মানিক ওর ছোটবেলার বন্ধু। কি বলছো গো হরুদা, মানিকের কি হয়েছে? আরে নগেন, তুই আর বলিস না, তোর বন্ধুর তো কাল রাতে সর্বনাশ হয়ে গিয়েছে। আরে কি হয়েছেটা কি সেটা তো বলবে। আহা, আমি তো কিছুই বুঝতে পারছি না। শান্ত হ নগেন, বলছি। কাল রাতে ওকে নাকি ওই গেছো ভূতে ধরেছিল। এখন বাড়িতে জ্বরের ঘরে প্রায় অজ্ঞান। গেছো ভূত? আচ্ছা, তোমরা কি এসব বিশ্বাস করো? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে। সাধারণ জ্বর হলে কি আর এত কথা হতো? ওর চোখ দুটো নাকি জবা ফুলের মতো লাল হয়ে আছে, আর থেকে থেকে নাকি চমকে উঠছে। গতকাল রাতে
পথচারী লোকেরা ওকে উদ্ধার করেছে ওই রাস্তার বড় গাছের নিচ থেকে। যা নিজেই মানিকের বাড়ি গিয়ে দেখে আয় ওর কি অবস্থা। বলো কি হে, তাহলে তো সত্যিই একবার গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। বাজার থেকে বেরোলে মোড়ের সামনে একটা চায়ের দোকান পড়ে। গ্রামের সবচেয়ে জনপ্রিয় আড্ডার জায়গা বোধহয় এটাই। সেখানে তখন তুমুল আলোচনার ঝড় বইছে ভোলা, শিবু আর নিতাইয়ের মধ্যে। তাদের আলোচনার বিষয়ও সেই মানিক। যা দিনকাল পড়েছে, রাতের বেলা বেরোতেই গা ছমছম করে। মানিকের ঘটনাটা শুনেছিস তোরা? শুনবো না আবার? ওর বউ ওই রাধারানী তো সকাল থেকে কান্নাকাটি জুড়ে দিয়েছে। ওই তো সকালে দেখা হয়েছিল। তা কি বললো রাধা বৌদি? এই মানিক নাকি জ্বরের ঘরে ভুলভাল বকছে। চোখ দুটো একেবারে টকটকে লাল হয়ে আছে, আর গোটা শরীরটা নাকি আগুনের মতো গরম। আমি তো বলি ওটা সাধারণ জ্বর নয়, নির্ঘাত ওই বড় গাছটার ভূতের কাজ। ওকে ভালো করে বেঁধে রাখা উচিত, নইলে কখন কি করে বসে তার ঠিক নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। ওই গেছো ভূত নাকি একবার কাউকে ধরলে আর ছাড়ে না, একেবারে পাগল করে ছাড়ে। ঠিক এমন সময় দোকানের সামনে এলো নগেন। এই পথ দিয়েই মানিকের বাড়ি যাচ্ছিল সে। কিরে নগেন, কোথায় যাচ্ছিস? তোর মুখটা এমন শুকনো কেন? হাহার বলো না, বাজারে তো শুনলাম মানিকের নাকি খুব শরীর খারাপ, তাই ওর বাড়ি যাচ্ছি। কি যে হয়েছে ছেলেটার, একবার তো গিয়ে দেখে আসতে হবে নাকি? আরে আমরাও তো সে কথাই বলছিলাম। হ্যাঁ, তাহলে একা কেন, চলো আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একসাথে গিয়েই দেখে আসি। তাছাড়া ব্যাপারটা কি তা নিজের চোখে দেখে বোঝা যাবে। হ্যাঁ, কি আর দেখবো, ওই বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, আর এদিকে সবাই মিলে ওই ভূত প্রেত এসব নিয়ে গল্প বানাচ্ছে। তুই বিশ্বাস করিস না বলে ওসব কিছু যে নেই তা তো নয়। গ্রামে থেকে কত কিছুই তো দেখেছি, তুইও দেখবি কোনো এক সময়। কিন্তু মানিকের সাথে এমনটা হলেই বা কি করে? ওসব থাকুক, আর দরকার নেই। মানিক তো বেশ সাহসী ছেলে, ও তো কোনোদিন এসব ভূত প্রেতে ভয় পাবে না। সাহস দিয়ে কি হবে শুনি? যার উপর ভর করে তার আর নিজের জ্ঞান থাকে না, আর ও সব বিভৎস জিনিস চোখের সামনে দেখলে সাহস ধরে রাখতে পারে না কেউ। আমার দাদু বলতেন ওই ভূত নাকি মানুষের রূপ ধরেও ঘুরে বেড়ায়, তখন তাকে চেনা বড়ই মুশকিল। চুপ করো তো, এসব অলক্ষণে কথা বলিস না। গাটা কেমন শিউরে ওঠে, দেখছিস না দিন দুপুরে কেমন অন্ধকার হয়ে আছে আকাশটা। এখন চল সবাই আগে গিয়ে দেখা যাক মানিকের কি অবস্থা। সন্ধ্যা হয়ে এসেছে ততক্ষণে। মানিকের বাড়ির পথে দল বেঁধে চলেছে নগেনরা। পথের ধারে একটা বড় গাছের সামনে আসতেই শিবুর চোখ গেল সেই দিকে, আর সাথে সাথেই আতঙ্কে প্রায় জমে গেল নিজের জায়গায়। ওর দেখা দেখি থেমে গেল বাকিরাও। গাছের ডালে বসে রয়েছে কেউ একজন, আর সেটা আর কেউ নয়, মানিক নিজেই। ওই দেখো, গাছের ডালে ওটা কি? আরে ওটা ওটা মানিক না? আরে হ্যাঁ, ওটা তো মানিকই, কিন্তু ও গাছের উপর কি করছে? মানিক, আরে মানিক, আরে তুই ওখানে কি করছিস? নেমে আয়, নেমে আয়। আরে তুই অসুস্থ শরীর নিয়ে গাছে চড়েছিস? এ অদ্ভুত তো। মানিক কোনো উত্তর দিল না, যেন সে শুনতেই পায়নি। একইভাবে বসে রইল গাছের ডালে। সর্বনাশ, এ তো দেখছি পুরো ভূতে পেয়েছে। ওই তো সেই গেছো ভূতের মতোই বসে আছে। মানিক, নেমে আয় না, ওখানে কেন বসে আছিস? আরে পড়ে যাবি তো, তুই নিচে নেমে আয়। কিন্তু মানিক আগের মতোই নির্বিকার, ওর মধ্যে কোনো ভাবান্তর নেই। মানিক, আরে নেমে আয় না। আরে ওখানে কেন বসে আছিস? আরে পড়ে যাবি তো। আরে এত জ্ঞান গম্যি কিছুই নেই দেখছি।
হ্যাঁ, তার মানে ওই গেছো ভূতটা ওকে পুরোপুরি বশ করে ফেলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সবাই বলছে মানিক জ্বরের ঘরে বাড়িতে বিছানায় শুয়ে আছে। রাধা বৌদিও তো একই কথা বলছে। হ্যাঁ, তাই তো শুনলাম। বৌদিও তো নিজেই বলেছে। তাহলে তাহলে যদি মানিক এখানে গাছে বসে থাকে, তবে তবে ওর বাড়িতে বিছানায় শুয়ে কে আছে? হ্যাঁ, কে 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 শুয়ে আছে? সর্বনাশ হয়ে গিয়েছে তাহলে। এখনই রামকানাই গুণিনের কাছে যেতে হবে। উনি ছাড়া এই বিপদ থেকে মানিককে আর কেউ বাঁচাতে পারবে না। এক মুহূর্ত আর দেরি করা যাবে না। কেউ একজন তাকে খবর পাঠা। এদিকে মানিকের বাড়িতে দেখা গেল পুরোপুরি ভিন্ন এক দৃশ্য। নিজের বাড়িতে বিছানায় শুয়ে আছে মানিক। তার পাশে বসে সেবা করছে তার স্ত্রী রাধারানী। কেমন লাগছে এখন? জ্বরটাকে একটু কম মনে হচ্ছে? ভালো লাগছে না, মাথাটা খুব ঘুরছে। তুমি এখান থেকে যাও তো। এ কিরম কথা? আমি কোথায় যাব? তোমার শরীরের এই অবস্থা, যত্ন করতে হবে না? অত সেবা যত্ন লাগবে না আমার, একা থাকতে দাও আমায়। ঠিক সেই মুহূর্তেই কোনো রাগ ঠাক ছাড়াই ঘরে এসে ঢুকলেন রামকানাই গুণিন। তার আকস্মিক উপস্থিতিতে চমকে উঠল রাধারানী। রামকানাইয়ের এক হাতে একটা ঘটি আর তাতে গঙ্গা জল, অন্য হাতে ধরা একটা বড় ত্রিশূল। রাধামা, একটু বিরক্ত করলাম, কিছু মনে করিস না, কিন্তু তোদের ভালোর জন্যই আমাকে আসতে হলো। ওমা, আপনি এসেছেন? ভালোই হয়েছে। দেখুন না, ওর কি যেন হয়েছে। গত রাত থেকে জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর কি সব অদ্ভুত কথা বলছে। গেছো ভূতের খপ্পরে পড়ে কি যে হলো ওর। আমি সব জানি মা, তুই ভয় পাস না, আমি দেখছি। রামকানাই গুণিন ঘরে ঢোকার পর থেকে কেমন ছটফট শুরু করেছে মানিক। হঠাৎ বাঘের মতো গর্জন করে লাফিয়ে উঠল সে। চোখ দুটো ধকধক করে জ্বলছে তার, টকটকে লাল হয়ে উঠেছে সেগুলো। এখন ওকে দেখলে কেউই বলবে না যে সে মানুষ। কে তুই? কে তুই বুড়ো? আমার ঘরে কেন ঢুকেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোর খেলা শেষ, যার শরীর তাকে ফিরিয়ে দে, অনেক হয়েছে। আমি কোথাও যাব না, এটাই আমার ঘর, এটাই আমার শরীর, একে আমি ছাড়বো না। তুই কি করবি আমার সাথে? আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, শুধু বলছি যার জায়গা তাকে ফিরিয়ে দিয়ে নিজের জায়গায় ফিরে যা। ফের যদি তুই আমার সাথে কথা বলিস, তোকে আমি শেষ করে দেব। রামকানাই গুণিন আর কথা বাড়ালেন না, ঘটি হাতে সামনে এগোতে লাগলেন তিনি। ভাবখানা এমন যেন গঙ্গা জল ছুঁড়ে দেবেন যে কোনো মুহূর্তে। ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ করেই কমে গেল যেন। না না, তোর হাতে ওটা কি? হ্যাঁ, কাছে আসবি না, আমার কষ্ট হচ্ছে, চলে যা বলছে, চলে যা। কিন্তু রামকানাই গুণিন থামলেন না। মানিকের রূপ ধরে থাকা সেই গেছো ভূতের আরও কাছে চলে এলেন তিনি। তারপরেই তার দিকে ছুঁড়ে দিলেন গঙ্গা জল, আর সাথে সাথেই এক বিকট আর্তনাদ করে উঠল নকল মানিক। ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো নকল মানিকের শরীর। পুরো ঘর কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল এক ঝলক ঠান্ডা হাওয়া। মুহূর্তের মধ্যে খালি হয়ে গেল বিছানাটা, সেখানে কেউ নেই। ভয়ে বিস্ময়ে কাঁপতে থাকলো রাধারানী। এ কি? ওটা তাহলে ভূত ছিল? আমার স্বামীর কি হলো তাহলে? আসল ভূত বিদায় নিয়েছে, কিন্তু কাজ এখনো বাকি। মানিককে ফিরিয়ে আনতে হবে। চিন্তা করিস না, শীঘ্রই গেছো ভূতের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে মানিক। তুই এখানেই থাক, আমি যাচ্ছি বিষয়টা দেখতে। রামকানাই গুণিন হাজির হলেন সেই গাছতলায়। সেখানে আগের মতোই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে নগেনরা। হাজার ডেকেও মানিককে নামাতে পারেনি ওরা। তখনও সেই একইভাবে ডালে বসে আছে মানিক। এখন কি হবে গুণিন কাকা? ও তো নামছেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওর দিকে তাকাতেই তো আমার কেমন যেন ভয় করছে। ওর উপর অশুভ ছায়াটা সরে গিয়েছে, কিন্তু ওর আত্মা এখনো দুর্বল, নিজের হুঁশ নেই। তোরা আবার ডাকতে শুরু কর।
দেখবি ওর হুঁশ ফিরবে। নগেন, তুই ওর সবচেয়ে কাছের বন্ধু, তুই ওর নাম ধরে ডাক। নগেন আর দেরি করলো না, সে গাছের নিচে দাঁড়িয়ে বন্ধুর নাম ধরে ডাকতে লাগলো জোর গলায়। মানিক, রে মানিক, ফিরে আয়, ফিরে আয়। ওরে বাপ, তোর কি কিছুই মনে পড়ছে না? আমরা সবাই এসেছি তোকে নিতে। মানিক, মানিক, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি নগেন। পর মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে নড়ে উঠল মানিক। ওর শরীরটা ডাল থেকে টুপ করে আলগা হয়ে গেল, আর চোখের পলকে গাছ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ল সে। হে মানিক, তোর চোখ খোলা? তুই ঠিক আছিস তো? আরে কথা বল। মানিকের জ্ঞান নেই, কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে ঠিকই। রামকানাই গুণিন পরীক্ষা করে দেখলেন ওকে। ভয় নেই, বেঁচে আছে। শরীরে আর কোনো অশুভ ছায়া নেই, তবে ধকল বড় সাংঘাতিক ছিল। বাড়ি নিয়ে চল, সেবা করলে ঠিক হয়ে যাবে। অবশ্যই একটা ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছে মানিকের। ক্ষতি? এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে ক্ষতি কিসের? সব ঠিক হয়নি রে নগেন। মানে কি বলছেন এসব? আপনি তো বললেন সব বিপদ কেটে গেছে। শরীর থেকে কেটেছে, কিন্তু মন থেকে কাটেনি। এই পুরো সময়টা মানিকের কিভাবে কেটেছে জানিস? কিভাবে? মানিক আসলেই সব দেখতে পাচ্ছিল। সে ওই গাছের ডালে বসেছিল, কিন্তু নিয়ন্ত্রণে ছিল না ওর শরীরটা। খাঁচার মধ্যে বন্দি পাখির মতো ছটফট করছিল ওর আত্মা। মানিক এটাও বুঝতে পারছিল যে ওর রূপ ধরে ওই গেছো ভূত বাড়িতে ওর বউয়ের পাশে শুয়ে আছে। মানিক হয়তো ভেতরে ভেতরে চিৎকার করছিল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কিন্তু একবার যেহেতু বিপদ কেটে গিয়েছে, ও সব কিছু হয়তো দুঃস্বপ্ন ভেবে একটা সময় ভুলে যেতে পারবে, এটাই বড় কথা। না, ওই গেছো ভূত শুধু মানিকের রূপ নেয়নি, এর আগে ওটা মানিকের ভেতর থেকে কিছু একটা নিয়ে গিয়েছে। কি কি নিয়ে গেছে? মানিকের জীবনী শক্তি। ওর আত্মা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, সেই সাথে ওর স্মৃতিশক্তিকেও দুর্বল করে দিয়েছে। যতদিন বাঁচবে এই দুর্বলতা নিয়ে মানিককে বাঁচতে হবে, পুরোপুরি স্বাভাবিক হতে পারবে না। নগেন কি বলবে ভেবে পেল না। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে, তাহলে আর কিছুই করার উপায় নেই। গ্রামের লোকেদের মুখে আগেও শুনেছে এমন ঘটনার কথা, বিশ্বাস করেনি কখনো, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে নগেন। সে কেবল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মানিকের দিকে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো সেই রাত।